নমস্কার, বাংলা বলছে চ্যানেল থেকে বিপ্লব দাস বলছিলাম। এক সপ্তাহ প্রায় অতিক্রম হয়ে গেছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। অপ্রত্যাশিত ফল নিয়ে তৃতীয়বারের জন্য প্রত্যাবর্তন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস। ধরাশায়ী হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জুটি এই বাংলার মাটিতে। আরেকটি গুরুত্বপূর্ণ যে এবারে এই বিধানসভায় নেই বাম ফ্রন্ট এবং কংগ্রেসের কোনো প্রতিনিধি। রাজনৈতিক মহলে এই গত 7-8 দিন ধরে এই ফলাফলের পরে এখন প্রচুর বিশ্লেষণ চলছে, নানা রকম আলোচনা চলছে। কিন্তু এই বিশ্লেষণে আমরা দেখেছি যে একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসছে যে তৃণমূল যে এই অপ্রত্যাশিত ফল করেছে সেই ফলের পেছনে একটি অন্যতম কারণ ছিল নো ভোট টু নো ভোট টু বিজেপি। এই একটি ক্যাম্পেইন সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছিল এবং এইটাই বলা যায় যে ভোটের নির্ণায়ক হয়েছে এবং তৃণমূলকে এই অপ্রত্যাশিত ফলাফলের একটি কারণ বলে রাজনৈতিক মহল মনে করছে। অর্থাৎ এই যে নিঃশব্দ একটা বিপ্লব, নো ভোট টু বিজেপি, এই নিঃশব্দ বিপ্লবের পিছনে বেশ কিছু মস্তিষ্ক কাজ করেছে বলে রাজনৈতিক মহল মনে করছে। আমরা দেখেছিলাম গত নভেম্বরে যে বিহারের নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে বেশ একটা ভালো সাফল্য পেয়েছিল বামেরা। তো সেখানে যার নেতৃত্বে এই বিশেষ করে সিপিআইএম লিবারেশন, এই যে সিপিআইএমএল, তারা প্রায় 12টি আসন মানে 19টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 12টি আসন জয়লাভ করেছিল। বামেরা পেয়েছিল মোট 16টি আসন, সিপিএম সিপিআই এবং লিবারেশন মিলে 16টি আসন জয়লাভ করেছিল। তারপরেই একজন ব্যক্তি তিনি একটি কথা বলেছিলেন যে এই রাজ্যের বামেদের যে সরকার বিরোধিতার পাশে বিজেপিকে প্রধান বিপদ ভাবাটা জরুরি। আর এই বামেদের এই বাংলায় বামেদের কর্তব্য নির্ধারণ এই বক্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছিল, কিন্তু তার এই ভাবনাটাই কিন্তু এই নো ভোট টু বিজেপি ধীরে ধীরে আস্তে আস্তে একটা প্রচারের আলোয় আসে এবং এই অপ্রত্যাশিত ফল আমরা আজকে তার সঙ্গেই কথা বলবো। সেই ব্যক্তি, বিতর্কিত ব্যক্তি, সিপিআইএম লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যের সঙ্গে। দীপঙ্কর দা, আপনাকে আমাদের বাংলা বলছে চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এই যে মানে আপনার কাছে প্রথম প্রশ্ন যে এই নো ভোট টু বিজেপি, আমরা দেখেছি যে নভেম্বরে যখন বিহারে নির্বাচনের পর ফলাফল প্রকাশিত হয়েছে, তারপর প্রচুর মিডিয়ায়, নানা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া আপনার বক্তব্য প্রকাশিত হয়েছে এবং সেখানে আপনি যেটা বারবার বলেছিলেন বিজেপিকে বড় বিপদ ভাবতে হবে এবং এই বাংলায় বামেরা আপনার এই বক্তব্য নিয়ে তারা বলেছিল তাহলে তৃণমূল সরকারকে কি আমরা কিছু করবো না, বিজেপিকেই বড় বিপদ ভাববো? তো এইটা নিয়ে যে আপনার মতটা জানতে চাইছিলাম। আমার মনে হয় এর মধ্যে অবাক হওয়ার মতো তো কিছু ছিল না। 2019-এর লোকসভা নির্বাচনের ফলাফলটা যদি আমরা স্মরণ করি, তো পশ্চিমবাংলায় রীতিমতো 18টা সিট এবং 40% ভোট এটা বিজেপি যখন দখল করলো, তখন থেকে পরিষ্কার বিজেপি ঘোষণা করে দিয়েছিল যে 2021-এ আমরা ক্ষমতা দখল করতে আসছি। এবং আজকে ভারতবর্ষে যারাই বামপন্থী রাজনীতি করেন, যারাই ভারতবর্ষে সংবিধান, গণতন্ত্র ইত্যাদি ব্যাপার নিয়ে আমরা চিন্তা ভাবনা করি, তো গোটা দেশের কাছে এটা বড় বিপদ যে বিজেপি ইতিমধ্যেই যা ক্ষমতা পেয়ে গেছে এবং সেই ক্ষমতা পেয়ে যেভাবে তারা পুরো দেশটাকে একদম তছনছ করে দিচ্ছে, যেভাবে গণতন্ত্র, সংবিধান এগুলো একদম পদদলিত হচ্ছে, তো সেখানে পশ্চিমবাংলা একটা রাজ্য যেটা এখনো পর্যন্ত বিজেপির দখলের বাইরে আছে, তো পশ্চিমবাংলাটাও যদি বিজেপির হাতে চলে যায় তাহলে সর্বনাশ বিরাটভাবে দেশের জন্য হয়ে যাবে। ফলে আমার মনে হয় এই যে বিপদটা, এটা সবাই বুঝতে পারছে। আমরা যে কথাটা আমি তখন বলেছিলাম, আমার একটাই মনে হয়েছিল যে পশ্চিমবাংলায় বিজেপির বিপদ বেড়েছে
কিন্তু যে কোনো কারণেই হোক, বাংলায় 10 বছর ধরে তৃণমূল সরকার চলছে, এখানে মানুষের মধ্যে বিজেপি সম্পর্কে বিপদ বেড়েছে, অথচ বিপদ বোধটা দুর্বল। এবং এই বিপদ বোধটা যাদের সব থেকে বেশি জাগিয়ে তোলার কথা, যাদের সব থেকে বেশি বিজেপির বিরুদ্ধে গোটা দেশে আমরা যারা লড়ছি, বামপন্থীরা, সেই বামপন্থীরাই কোথাও না কোথাও পশ্চিমবাংলায় এই বিজেপি বিপদটাকে একটু খাটো করে দেখছে। এই জন্যই আমি কথাটা বলেছিলাম যে পশ্চিমবাংলায় বিজেপিকে 1 নম্বর গোটা দেশে এবং পশ্চিমবাংলাতেও 1 নম্বর চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। হ্যাঁ, কিন্তু সেই সঙ্গে আপনি বলেছেন, কিন্তু বামেরা যেটা নিয়ে লড়ছিল এখানকার বাংলার বঙ্গ যে লেফট যারা, তাদের তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের বিরুদ্ধে নানা রকম গভর্নমেন্ট পরিচালনায় নানা রকম দুর্নীতি থেকে শুরু করে আরো নানা অভিযোগ ছিল। তো সেইগুলো কি, সেই যেগুলো নিয়ে প্রচারে বামেরাও নেমেছিল, বিজেপিও নেমেছিল, তো সেক্ষেত্রে সেইটা ছেড়ে একটা যে বিজেপি বিপদ, এই যে বিষয়টা, এইটা কেন মূল হয়ে উঠলো, বিষয় হয়ে উঠলো? সেটা ছেড়ে বা কোনো কিছু ছেড়ে কথা নয়। প্রথম কথা হচ্ছে যে বিজেপি আর 5টা দলের মতো নয়, এটা পরিষ্কার বুঝে নিতে হবে। বিজেপি সম্পূর্ণ অন্য একটি দল, এবং যে দলের সাথে যুক্ত আছে আরএসএস, এবং যে আরএসএস জন্ম লগ্ন থেকে 1925 সালে যখন আরএসএস এর জন্ম হয়, তখনই গোটা পৃথিবীতে ফ্যাসিবাদেরও উত্থান হচ্ছে, মুসলিনের উত্থান হচ্ছে, কিছুদিনের মধ্যেই জার্মানিতে হিটলারের উত্থান হচ্ছে। তাহলে ফ্যাসিবাদের ঐতিহাসিক উত্থানের জন্ম লগ্নে, সেই লগ্নেই এখানে পশ্চিম ভারতবর্ষে আরএসএস এর জন্ম, এবং আরএসএস তার জন্ম লগ্ন থেকে সেই ফ্যাসিবাদী মতাদর্শটাকে নিয়ে সে জন্মেছে। এটাই তার ধ্যান জ্ঞান গত প্রায় 90 বা 100 বছর ধরে। এবার তফাৎটা এটুকুই যে স্বাধীনতা আন্দোলনের সময়ে আরএসএস সেরকম জায়গা করতে পারেনি। তখন স্বাধীনতা আন্দোলন ছিল, ব্রিটিশের বিরুদ্ধে গোটা দেশ লড়ছিল, সেখানে আরএসএস বরঞ্চ ব্রিটিশের খানিকটা দালালি করেছে, সেটা করতে গিয়ে তারা বিচ্ছিন্ন হয়েছে। তো স্বাধীনতা আন্দোলনের পর্যায়ে আরএসএস বিরাট সুবিধা করে উঠতে পারেনি। স্বাধীনতা আন্দোলনের ঠিক পরবর্তী পর্যায়ে গান্ধী হত্যার মধ্যে দিয়ে আরএসএস আরো বিচ্ছিন্ন হোক, তো তারা বিভিন্ন সময়ে বিচ্ছিন্ন হয়েছে, কিন্তু ধীরে 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 শক্তি সঞ্চয় করেছে। এইটা করতে করতে 2014-তে যখন তারা ক্ষমতায় এলো নরেন্দ্র মোদীর নেতৃত্বে, আরএসএস বিজেপি, তো এটা তো পরিষ্কার, আমরা তখনই বলেছি যে এটা ভারতবর্ষে ফ্যাসিবাদের উত্থান হচ্ছে। এবং আমরা অবাক হয়েছি যে সেই সময়েও আমাদের সিপিএম এর বন্ধুরা তারা এটা নিয়ে বিতর্ক করেছেন, এটাকে কতটা ফ্যাসিবাদ বলা ঠিক হবে না, ফ্যাসিবাদ নয়, এটা স্বৈরাচার, স্বৈরতন্ত্র ইত্যাদি অনেক কথা চলেছে। তো আমরা তখনই বলেছি যে ফ্যাসিবাদ মানে সেই গ্যাস চেম্বার হবে আর লক্ষ লক্ষ লোক মরে যাবে, তারপরে আমরা বলবো ফ্যাসিবাদ এসেছিল, তা তো নয়। ফ্যাসিবাদের উত্থানের একটা প্রক্রিয়া থাকে। তো ভারতবর্ষে ফ্যাসিবাদ তার থাবা বাড়াচ্ছে, তখন থেকেই লড়তে হবে। এবং বিশেষ করে মোদি 1 তাকে যদি খানিকটা লোকে ছেড়েও দেয়, মোদি 2 2019-এ ক্ষমতায় আসার পর থেকে যেভাবে তারা একের পর এক পদক্ষেপ নিয়েছেন, সংবিধানটাকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন, একটা নাগরিকত্ব আইন সংশোধন করে দিচ্ছেন, পরবর্তীতে কৃষকদের বিরুদ্ধে আইন আনছে, শ্রমিকদের বিরুদ্ধে আইন আনছে, 370টাকে বাতিল করে দিল। তো যেভাবে রাম মন্দির, যেভাবে তারা সরকার এখন গঠন করছে, সেখানে ধর্মনিরপেক্ষতা কথাটা শুধুমাত্র কথা হিসেবে থেকে গেছে সংবিধানে, কিন্তু প্রায় একটা সময় দেখবেন কথাটার খোলসটা খসে পড়ে গেল। তো এই যে একটা অবস্থায় আমরা আছি, সেখানে বিজেপি 1 নম্বর বিপদ, এটা বলার জন্য কোনো রকেট সায়েন্সের দরকার নেই। এটা ভারতবর্ষের সর্বত্র, এবং পশ্চিমবাংলাতে আরো বেশি বলা উচিত, কারণ পশ্চিমবাংলায় 2019-এর নির্বাচনে বিজেপি প্রায় সব মানে তৃণমূলের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছিল। 18টা লোকসভা আসন, 121টা বিধানসভা এগিয়েছিল, 40% ভোট। অতএব সেখানে বিজেপিকে 1 নম্বর বিপদ বলবো না তো কি বলবো, অন্য কোনো বলার কোনো প্রশ্নই নেই। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, একটু তুলনা করি বিহার আর পশ্চিমবাংলা, অনেক আলাদা অনেক ব্যাপার আছে, কিন্তু আমাদের অবস্থাটা আমি আপনাদের বলি যে আমরা বিহারে চিরকাল একটা বিরোধী পক্ষ হিসেবে কাজ করেছি। 1990 থেকে নির্বাচন লড়ছি, 1990 থেকে 2005 বিহারে রাষ্ট্রীয় জনতা দলের সরকার ছিল। সেই সরকারে আমরা ভীষণভাবে অত্যাচারিত হয়েছি, প্রচুর গণহত্যা হয়েছে, আমাদের অনেক কমরেড মারা গেছে। আমরা সেই সময় গড়ে 5, 6, 7টা করে বিধানসভা নির্বাচনের আসন জিততাম। 2005-এ সেখানে
পরিবর্তন হলো, নীতিশ কুমার ক্ষমতায় এলেন। 2010-এ আমরা জিরোতে আউট হয়ে গেছি, একটাও আসন জিততে পারিনি, মাত্র 5টা আসনে আমরা সেকেন্ড পজিশনে ছিলাম। 2015-র আমি একটা উদাহরণ আপনাকে দিই। 2015-তে হঠাৎ করে তখন নীতিশ কুমার আবার লালু যাদব এক হয়ে গেলেন এবং একটা জোট হয়ে গেল, একটা বিরাট জোট। একদিকে নরেন্দ্র মোদী আর বিজেপি, আর অন্যদিকে বিজেপির বিরুদ্ধে একটা বড় জোট। আমরা সেই জোটের মধ্যে ছিলাম না, আমরা সেই জোটের মধ্যে কিন্তু ছিলাম না, আমরা সেই জোটের বাইরে। আমরা এবং অন্য বামপন্থীরাও, সিপিআই সিপিএম, আমরা সেই জোটের বাইরে থেকে লড়াই করেছি 2015 নির্বাচনে। কিন্তু আমাদের সম্পর্কে এই প্রশ্নটা কেউ বলেনি যে এরা বিজেপি বিরোধী নয়। অর্থাৎ আমরা সবার আগে এক বিজেপি বিরোধী শক্তি বললে হ্যাঁ আমরা দুর্বল হতে পারি, ছোট হতে পারি, কিন্তু বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের শক্তি আমরা। এই পরিচয়টা আমাদের, তার জন্য কোনো সার্টিফিকেটের আমাদের দরকার নেই, এটা আমাদের জন্মলগ্ন থেকে পরিচয় আছে। এবং সেখানে আমরা 3টে আসনে জয়লাভ করেছিলাম 2015 নির্বাচনে। এবং 2020-তে যখন নির্বাচনটা এলো তখন অবশ্যই একটা অন্য ছবি দাঁড়ালো, একটা জোট তৈরি হলো এবং সেখানে আমরা সিপিআই সিপিএম আমরা সবাই সেই বিজেপি বিরোধী মহাজোটে ছিলাম। এবং জোটে থাকার ফলে, স্বাভাবিকভাবে জোটে থাকার ফলে আমাদের নির্বাচনের ফলাফলটা আরেকটু বেটার হয়েছে। আমরা এবারে 12টা আসন জয়লাভ করেছি। আমার মনে হয় পশ্চিমবাংলায় বাম জোট, তারা আমরা বলিনি যে আপনারা তৃণমূলের সাথে হাত মেলান। আমি একটু খেয়াল করে দেখবেন যে কথাটা আমি বলেছিলাম যে কে কত বেশি তৃণমূল বিরোধী, এই প্রশ্নে বিজেপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা না করে বিজেপির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করুন তৃণমূলের সাথে। অর্থাৎ তৃণমূল তার মতো করে বিজেপির বিরুদ্ধে, তৃণমূল তার মতো করে বিজেপির বিরুদ্ধে, বামপন্থীরা নিজেদের মতো করে বিজেপির বিরুদ্ধে। যদি তাই হয় তাহলে আপনারা বিহারে যে মডেলটা নিয়ে এলেন, সাফল্য পেলেন, কি পশ্চিমবঙ্গে কেন সেটা হচ্ছে না, হতে পারলো না বা হলো না? না, পশ্চিমবাংলায় হলো না এই কারণে আমরা তো এটা বলেছিলাম, আমরা দেখলাম আমাদের এই কথাটা সিপিএম পশ্চিমবাংলায় শুনতে রাজি না। তাহলে আমাদের কাছে আর অন্য কোনো রাস্তা থাকলো না। আমরা আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআই এর বন্ধুদের কথা জানি না, তারাও সব মিলিয়ে তারা ওই জোটের মধ্যে থাকলেন। আমরা যখন দেখলাম যে আমাদের এই গুরুতর রাজনৈতিক মতপার্থক্য আছে, অতএব এই রাজনৈতিক মতপার্থক্য নিয়ে একই জোটে থাকা যায় না, ফলে আমরা ওই জোটের মধ্যে থাকিনি। আমরা স্বাধীনভাবে খুব লিমিটেড মাত্র 12টা আসনে লড়েছি। আমরা এর বাইরে 2016-তে যে আসনগুলোতে বামপন্থীরা জয়লাভ করেছিলেন এবং যে বামপন্থী প্রার্থীরা, বিধায়করা বামপন্থী থেকে গিয়েছিলেন, তৃণমূল বা বিজেপির দিকে চলে যাননি, এরকম 24টা আসন ছিল। সেই 24টা আসনে আমরা বামপন্থী প্রার্থীদেরই সমর্থন দিয়েছি, এবারও দিয়েছি। তারা জিততে পারেননি, কিন্তু যাদবপুর বলুন, কামারহাটি বলুন, জামুরিয়া বলুন, এই সমস্ত জায়গায় যেগুলো সিপিএম এর জেতা সিট ছিল, এই চাকুলিয়া, ফরওয়ার্ড ব্লকের এই সমস্ত আসনগুলোতে আমরা বামপন্থীদের সমর্থন দিয়েছি। এর বাইরে আমরা বাকি প্রায় যে 250 মতো আসন পড়ে থাকলো, সেখানে মানুষকে বলেছি যে বিজেপিকে অবশ্যই হারাতে হবে এবং বিজেপিকে হারানোর জন্য আপনারা স্থানীয় ভিত্তিতে যাকে সব থেকে বেশি সম্ভাবনাময়, সব থেকে বেশি সক্ষম মনে করেন তাকে ভোট দিন। এইটা আমরা করেছি। এবং একই সাথে নো ভোট টু বিজেপির যে একটা ক্যাম্পেইন, এটাও আমার মনে হয় এটা বোঝার জন্য কোনো অসুবিধার কোনো প্রশ্ন নেই। এটা পশ্চিমবাংলা অর্থাৎ সিপিএম, বামফ্রন্ট এবং কংগ্রেস তারা যে লাইনটা নিয়ে চললেন, আমি খুব খোলাখুলি ভাবে তখনও বলেছি, আজও বলবো, যে এটা অত্যন্ত শর্ট সাইটেড, একপেশে এবং আত্মঘাতী। এটা পশ্চিমবাংলায় বামপন্থীদের পুরো অবস্থানটাকেই একটা ধোঁয়াশার মধ্যে ফেলে দিয়েছে। এবং আপনার মনে থাকবে যে নির্বাচন চলাকালীনও যখন প্রশ্ন উঠেছিল, সূর্যবাবুকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে ধরুন ত্রিশঙ্কু বিধানসভা যদি হয় তাহলে কি হবে, তখনও উনি খুব জোরের সঙ্গে বলেছেন ত্রিশঙ্কু বিধানসভা হলেও বিজেপি আর তৃণমূল মিলে তারা সরকার করুক, আমাদের কোনো বিজেপি মানে অর্থাৎ তৃণমূলকে কোনো রকম সমর্থন দেওয়ার কোনো প্রশ্ন নেই। তার মানেটা হচ্ছে যে বিজেপিকে ক্ষমতা থেকে বাইরে রাখার প্রশ্নে আমাদের কোনো মাথা ব্যথা নেই। অথচ সেই মাথা ব্যথাটা কিন্তু বামপন্থীদের সবার আগে থাকা উচিত, বিজেপি যাতে ক্ষমতাটা দখল করতে না পারে। ফলে বিজেপি বিরোধী যে অবস্থানটা বামপন্থীদের সব থেকে প্রাথমিক, এটা এবিসিডি, অ ক খ, এই যে জায়গাটা থেকে শুরু করা দরকার, সেই জায়গাটাতেই একটা কনফিউশন, একটা ধোঁয়াশা সৃষ্টি হলো, যেটা আমার মনে হয় পশ্চিমবাংলায় বামপন্থীদের অবস্থানকে
রাজনৈতিক অবস্থানকে, তাদের ভাবমূর্তিকে খানিকটা দুর্বল করেছে, মানুষকে কনফিউজ করেছে। ফলে যেটা হলো, আপনি দেখবেন খেয়াল করে, যে 2019-এর নির্বাচনে লোকে বলছিল যে প্রচুর বামপন্থীদের ভোট বিজেপির দিকে গেছে। এবার যে কথাটা আসছে যে বামপন্থীদের এবং কংগ্রেসের অবশিষ্ট যে ভোট ছিল, সেই ভোটের একটা অংশ তৃণমূলের দিকে গেছে বিজেপিকে ঠেকানোর জন্য। এবং যে কথাটা এখন নির্বাচন হয়ে যাওয়ার পরে সিপিএম এর পলিট ব্যুরোর স্টেটমেন্ট আমি দেখেছি, সেখানে খুব নির্বিকার ভাবে তারা বলেছেন যে ভোটটা ছিল বিজেপির বিরুদ্ধে, মানুষ বিজেপির বিরুদ্ধে তৃণমূলকে সব থেকে শক্তিশালী বলে বেছে নিয়েছে। এই কথাটাই তো আমরা নির্বাচনের আগে বলছিলাম, যে ভোটটা বুঝুন, এই ভোটটা বিজেপির বিরুদ্ধে। আপনারা যে কথাটা বলছিলেন সেই কথাটা বঙ্গ বামেদের যারা নেতৃত্ব তারা বোঝেনি, কিন্তু মানুষ সেটাকে বুঝিয়ে দিয়েছে, তাই তো? অবশ্যই আমার মনে হয় এটা পরিস্থিতিতে ছিল, এবং এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে এটা অবশ্যই খুবই দুর্ভাগ্যজনক, দুঃখজনক। এই প্রথম এমন একটা বিধানসভা হলো, বিধানসভায় বামপন্থীদের কোনো প্রতিনিধিত্ব নেই, এবং বিজেপি যে একমাত্র বিরোধী পক্ষ প্রায় বলতে গেলে, এবং ৭৭টা আসন কোনো কম নয়। ফলে বিজেপি যেটা চেষ্টা করবে, তারা মনে করছে আমরা ওয়েটিং লিস্টে চলে এলাম, এবার আরএসি আর কনফার্ম হয়ে যেতে হবে এখান থেকে। তো বাস কিছুদিন অপেক্ষা করলেই, এবং যদি পশ্চিমবাংলায় রাজনীতি মানে পরিবেশটাকে ঘোলা করে দেওয়া যায়, যেটা আমরা শুরু থেকে দেখছি, একদিকে কেন্দ্রের হস্তক্ষেপ আর অন্যদিকে রাজ্যের ভেতরে সমস্ত প্রশ্নে একটা সুযোগ খোঁজা, যাতে সাম্প্রদায়িক কোন রকম একটা এখানে মেরুকরণ করে দেওয়া যায়, একটা সাম্প্রদায়িক উস্কানি এখানে সারাক্ষণ দিয়ে যাওয়া যায়। ফলে বিজেপি এই চেষ্টাটায় আছে। তো আমার মনে হয় বামপন্থীদের তো অবশ্যই, বিধানসভার ভেতরে আমরা নেই, বাইরে আমরা আছি, অতএব বাইরের ভূমিকাটাকে আরো বলিষ্ঠভাবে, আরো জোরের সাথে তুলে ধরতে হবে, মানুষের সাথে থাকতে হবে, এবং অন্তত এখন পরিষ্কার বুঝতে হবে যে বিজেপি পশ্চিমবাংলায় অবশ্যই ১ নম্বর টার্গেট, এবং বিজেপির সমস্ত চক্রান্তের বিরুদ্ধে লড়ুন। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অবশ্যই লড়তে হবে, গণতন্ত্রের প্রশ্নে লড়তে হবে। তৃণমূলের যে বিভিন্ন স্কিমগুলো তারা বলে, যে স্কিমগুলোর কথা বলে ভোটও নিয়েছে, সেই সমস্ত স্কিম নিয়েও আমি জানি অনেক দুর্নীতি আছে। পশ্চিমবাংলার মানুষের সমস্ত প্রশ্নে লড়তে হবে, কিন্তু ওই তৃণমূল আর বিজেপিকে এক করে দেখা, এবং দুটোকে বলা যে একই মুদ্রা দুটি পিঠ, একই বৃন্তের দুটি কুসুম, বা বিজেপি এবং তৃণমূলকে মিলিয়ে দিয়ে একটা বিজেমূল, একটা কাল্পনিক তত্ত্ব খাড়া করা, এই যে ভাবের ঘরে চুরি করা, এটা আর চলবে না। এটা করলে পরে আরো মুশকিল হবে। পরিষ্কার ভাবে বুঝতে হবে তৃণমূল একটা বিরোধী দল, সে দুর্বল হতে পারে, তার মতাদর্শ দুর্বল হতে পারে, অতীতে তারা এনডিএ তে ছিলেন, তাদের জয়লাভে আরএসএস খুশি হতে পারে, তাদের জয়লাভে খুশি হয়নি। আরএসএস এই জন্য খুশি যে আরএসএস ৭৭টা আসন পেয়ে গেছে, বিজেপি তারা একমাত্র বিরোধী পক্ষ। তো আরএসএস খুশি এটা বলে কোনো লাভ নেই। তো আরএসএস তো খুশি হবেই এখন পশ্চিমবাংলায়। এখন এই জায়গাটায় আমাদেরকে এই রাজনৈতিক অবস্থাটাকে যদি পরিবর্তন করতে হয়, সেই যে মার্কসের একটা গুরুত্বপূর্ণ কথা, দার্শনিকেরা বিভিন্নভাবে দুনিয়াটাকে ব্যাখ্যা করেছেন, প্রশ্নটা হচ্ছে দুনিয়াকে বদলানো কি করে যাবে। দুনিয়াকে যদি বদলাতে হয়, তাহলে তার প্রথম শর্ত হচ্ছে বাস্তব অবস্থাটাকে বুঝতে হবে, বাস্তব অবস্থাটাকে মানতে হবে, বুঝতে হবে, তারপরে স্বীকার করে তারপরে বাস্তবটাকে পাল্টাতে হবে। তো পশ্চিমবাংলার রাজনৈতিক বাস্তবিকতাটা, গোটা দেশের বাস্তবিকতাটাকে বুঝতে হবে। এইটা বুঝে বামপন্থীদের অবশ্যই আবার এখানে লড়তে হবে, এবং লড়ে পশ্চিমবাংলায় বিজেপি এখন যে প্রধান বিরোধী পক্ষের আসনটায় চলে এসছে, এই জায়গা থেকেও বিজেপিকে ঠেলে সরাতে হবে। হলে তো সত্যি ভালো হতো যদি এখানে ধরুন বিজেপি তৃতীয় অবস্থানে থাকতো, এবং এই বাম, কংগ্রেস, আইএসএফ এর জোট, তারাই যদি পশ্চিমবাংলা বিরোধী শক্তি হিসেবে উঠে আসতে পারতেন, তাহলে তো খুবই ভালো হতো। কিন্তু সেটা হয়নি, বাস্তব অবস্থাটা তা নয়, শক্তির ভারসাম্যটা তা নয়। কি করা যাবে? এই জায়গা থেকে আসবো আপনার কাছে, যে এই যে বাম, কংগ্রেস এবং আইএসএফ এই জোটটা, এই জোটটা কি ঠিকমতো মানুষের কাছে বোঝা যায়নি, বা এই জোটটা গুরুত্ব পায়নি মানুষের কাছে কেন? পশ্চিমবাংলা যেটা বামপন্থীরা হয়তো মনে করছিলেন বা কংগ্রেস মনে করছিলেন, যে নির্বাচনটা, প্রশ্নটা এটাই যে তৃণমূল কংগ্রেস 10 বছর ধরে ক্ষমতায় আছে, মানুষ বিক্ষুব্ধ, অতএব তৃণমূল কংগ্রেসের বিকল্পকে, তৃণমূল কংগ্রেসকে কে সরাবে, এইটাই মানুষ দেখতে চাইছে। এবং সেখানে বিজেপি নয়, আমরা সরাবো তৃণমূল কংগ্রেসকে, এটা মানুষকে বুঝিয়ে দিতে পারলেই সবকিছু মিটে গেল, আর তাহলেই আমরা ক্ষমতায় চলে আসবো। ব্যাপারটা এরকম ছিল না। কারণ প্রথম কথা হচ্ছে শক্তির ভারসাম্যটা এমন, মানুষ মনেই করছিলেন না যে বিজেপি, এই কংগ্রেস
বাম বা আইএসএফ এর জোট এরা ক্ষমতায় আসতে পারে এরকম সম্ভাবনা কেউ ভাবছিলেন না। এটা আমি জানি না সত্যি সত্যি কংগ্রেস বা সিপিএম এর নেতারা নিজেরা এটা ভাবছিলেন কিনা। এটা যদি ভাবেন তাহলে অত্যন্ত অবাস্তব বিশ্লেষণ। কারণ আপনি 2019-এ 2 বছর আগে যে নির্বাচনটা হয়ে গেল সেই নির্বাচনে ইতিমধ্যে বাম কংগ্রেস যে জোট ছিল সেই জোটের অবস্থা অত্যন্ত দুর্বল একটা তৃতীয় শক্তি। ফলে পশ্চিম বাংলায় যদি তৃণমূল সরকার সরে তাহলে সেখানে বিজেপি ক্ষমতায় আসবে, অন্য কেউ ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা ছিল না। এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে যে পশ্চিমবাংলা নির্বাচনের এজেন্ডাটা সর্বভারতীয় প্রেক্ষিত থেকে পশ্চিমবাংলার ভেতরেও পাল্টে গিয়েছিল। মানুষ এটা দেখতে চাইছিল যে বিজেপি যে পশ্চিমবাংলায় ক্ষমতা দখলের জন্য উঠে পড়ে নেমেছে একদম পুরো সমস্ত শক্তি নিয়ে, নির্বাচন কমিশন তাদের জন্য সুবিধা করে দেওয়ার জন্য 8 দফায় একটা নির্বাচন ডিক্লেয়ার করলো। সেখানে তাদের কাছে ইডি, তাদের কাছে সিবিআই, তাদের কাছে কালো টাকা, ইলেকট্রাল বন্ডে বিরাট পয়সা, তাদের কাছে সেন্ট্রাল ফোর্স, তাদের কাছে বিরাট বড় মিডিয়া। তো ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। তাহলে এই বিজেপিকে কে আটকাবে? মানুষের কাছে এটা ছিল প্রশ্ন। আমাদের যেটা করণীয় ছিল যে আমরাও বিজেপি বিরুদ্ধে, পশ্চিমবাংলায় তৃণমূল একা নয়, পশ্চিমবাংলার বামপন্থীরা, পশ্চিমবাংলার বাম কংগ্রেস আইএসএফ জোটও বিজেপির বিরুদ্ধে একটা নির্ভরযোগ্য শক্তি। ধরুন আমি এই জন্য একটা উদাহরণ দিচ্ছিলাম যে 28 তারিখে ফেব্রুয়ারিতে যে ব্রিগেডের একটা বড় র্যালি হলো, প্রচুর বামপন্থী মানুষ এসেছিলেন, কংগ্রেসের লোকেরা হয়তো এসেছিলেন, আইএসএফ এর লোকেরাও এসেছিলেন একটা অনেক আশা নিয়ে। সেই র্যালিটা থেকে দেখে যেটা মনে হলো যে সেই র্যালি থেকে একটা আইএসএফ কে সামনে আনা হলো। আইএসএফ একটা নতুন পার্টি তৈরি হচ্ছে এবং অদ্ভুত কথা সেই আইএসএফ নতুন পার্টির এখন রেজিস্ট্রেশন পর্যন্ত হয়নি। তারা নির্বাচনে যখন জিতলেন তারা বিহারের একটা পার্টির নাম নিয়ে সেখানে নির্বাচনে লড়লেন এবং জিতলেন, রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টি। সেটা নামও এখনো আইএসএফ নয়, কিন্তু যে পার্টির এখন রেজিস্ট্রেশন পর্যন্ত হয়নি সেই পার্টিটাকে দাঁড় করানোর জন্য, তাকে তুলে ধরার জন্য একটা বড় র্যালি করা হলো। এর পরিবর্তে যদি 28শে ফেব্রুয়ারি র্যালিটা এমন হতো, ধরুন সেখানে আমাদের ত্রিপুরার কমরেড মানিক সরকার তিনি যদি প্রধান একজন বক্তা হতেন, পশ্চিমবাংলার মানুষকে এটা বোঝাতেন যে বিজেপি কোনো মতেই গ্রহণযোগ্য নয়, বিজেপিকে সুযোগ 1 ইঞ্চি জমি পশ্চিমবাংলায় বিজেপিকে ছেড়ে দেওয়া যাবে না। ধরুন যে কৃষক আন্দোলন গোটা দেশ জুড়ে চলছে, যে কৃষক আন্দোলনের সর্বভারতীয় নেতৃত্বে কমরেড হান্নান মোল্লা আছেন, যিনি সিপিএম এর পলিট ব্যুরো সদস্য, যিনি সিপিএম এর 7 বারের সাংসদ, তিনি বা আরো সমস্ত কৃষক নেতারা তারা থাকলেন। এনআরসি, এনপিআর, সিএএ নিয়ে গোটা দেশ জুড়ে আন্দোলন চলেছে। ইউএপিএ এই সমস্ত কালা আইনগুলোকে, কালা আইনে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সে সমস্ত বন্দীদের মুক্তির জন্য আন্দোলন চলছে, ছাত্র যুবদের আন্দোলন চলছে, ব্যাংক, বিমা, এই সমস্ত শিল্পে, রেল, এই সমস্ত জায়গায় বেসরকারীকরণের বিরুদ্ধে আন্দোলন চলছে। এই আন্দোলনের যে বার্তা, এই আন্দোলনের যে নেতৃত্ব, এদেরকে যদি জোরের সাথে তুলে ধরা যেত তাহলে 28শে ফেব্রুয়ারি র্যালির মেসেজটা অন্য হতো। তৃণমূল কংগ্রেসের বিরোধিতা তো ঠিক আছে, তৃণমূলের বিরোধিতা ঠিক আছে, আমরা করে এসেছি, করে আসবো, কিন্তু পশ্চিমবাংলায় বিজেপিকে আমরা 1 ইঞ্চিও জমি ছেড়ে দেব না, এই কথাটা জোরের সাথে বলতে পারলে তাহলে আজকে যে ব্যাপক মুসলিম জনগণ মালদায়, মুর্শিদাবাদে, ব্যাপক বামপন্থী মানুষ যারা বিজেপিকে দেখতে চান না, যারা ভরসা করতে পারলেন না কংগ্রেসের উপরে, যারা আর ভরসা রাখতে পারলেন না সিপিএম এর উপরে, তারা ভরসা রাখতে পারতেন, তাদের কাছে ভরসা রাখার একটা জায়গা থাকতো। সেই ভরসা রাখার জায়গাটা কিন্তু আর থাকলো না। ফলে ব্যাপারটা হয়ে গেল লড়াইটা 28শে ফেব্রুয়ারির পরে আরো বেশি করে ওটাকে বিজেপি বনাম তৃণমূল, এই 2 মেরুতে লড়াইটা বামপন্থীরা নিজেরা এই লড়াইটা করলেন। এই জায়গা থেকে একটা ছোট প্রশ্ন, যে এই যে আইএসএফ কে জোটে আনা, এটা কি কংগ্রেস এবং বামেদের ধর্মনিরপেক্ষতায় কোথাও একটা ধাক্কা খেয়েছে? না, আমি বলছি ধর্মনিরপেক্ষতায় হয়তো ধাক্কা নাও হতে পারে, কারণ এটা ওরা বলছিলেন যে আইএসএফ একটা নতুন পার্টি, এর আগে অতীতে যে ভাবমূর্তি আছে আব্বাস সিদ্দিকীর, তার যে ভিডিওগুলো আছে, অবশ্যই সেখানে ধর্মনিরপেক্ষতা নিয়ে খুব ভরসা জাগে না। তার বিভিন্ন মনোভাবগুলো আমরা দেখেছি রাজনীতির প্রশ্নে, বিভিন্ন মহিলাদের সম্পর্কে, অনেক দিক থেকেই তো তাকে কোনো একটা উদার আধুনিক একজন কোন রাজনেতা বলে মনে হয়নি। কিন্তু এবার যেটা সিপিএম এর বন্ধুরা বলছিলেন এটা ওনার অতীত, এবারে আমাদের সঙ্গে এসে উনি পাল্টে যাবেন, আগামী দিনে উনি দলিত, আদিবাসী সবাইকে নিয়ে রাজনীতি করবেন এবং সেকুলার বিভিন্ন প্রশ্ন, চাকরির প্রশ্ন ইত্যাদি নিয়ে, যেটা ওরা বললেন যে ওদের যে নির্বাচনের প্রতীকটা ছিল খাম,
খাম মানে হচ্ছে খামে চাকরির চিঠি আসবে, চাকরির চিঠি আনার জন্য আব্বাস সিদ্দিকী আছেন। এই যে কথাগুলো ওরা বললেন, আমি ধরে নিলাম সেই বেনিফিট অফ ডাউট এটাকে যদি বলেন, এটা আমি দিয়ে দিন, ধর্মনিরপেক্ষতার প্রশ্ন নয়। কিন্তু প্রশ্নটা যেটা হলো আজকে আপনি দেখবেন যে পশ্চিম বাংলার বুকে মানুষ যেটা খুঁজতে চাইছিল যে বিজেপি বিরুদ্ধে একটা নির্ভরযোগ্য শক্তি, তো সেই জায়গাটায় আব্বাস সিদ্দিকীও তো পরিষ্কার তিনি তৃণমূল কংগ্রেস তার কাছে 1 নম্বরের টার্গেট, তার কাছে বিজেপি 1 নম্বরের টার্গেট ছিল না। তো ফলে সমস্ত ব্যাপারটা মিলিয়ে লেফট, কংগ্রেস এবং আব্বাস সিদ্দিকী মিলিয়ে যে জোটটা হলো, মানুষের এটা বুঝতে অসুবিধা হয়নি যে এই জোটের বর্ষামুখটা বিজেপি বিরুদ্ধে নয়, এই জোটের বর্ষামুখটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এবং সেটা 2021 সালে এই জিনিসটা মেনে নেওয়া, এটা কোনো বামপন্থী গণতন্ত্র যারা ভালোবাসেন, গণতন্ত্রপ্রেমী মানুষ, ধর্মনিরপেক্ষ শক্তি যারা, তাদের পক্ষে এটাকে মেনে নেওয়া এটা সম্ভব নয়, মানুষেরা মেনে নিতে পারেননি। কিন্তু এই জায়গাটা থেকে একটা প্রশ্ন, যে তৃণমূল নেত্রীকে আগামী 2024 লোকসভা জন্য একটা সর্বভারতীয় মুখ কি করে দেওয়া হলো না? না না, দেখুন কে কাকে মুখ করে দেয়। তৃণমূল যা পেয়েছে, মানুষ ভোট দিয়েছে, পেয়েছেন, সেখান থেকে তিনি যদি মুখ হয়ে যান তো হয়ে যাবেন। দেবেগৌড়াকে কে মুখ করে দিয়েছে? অর্থাৎ জাতীয় আমি বলছি দেবেগৌড়া প্রধানমন্ত্রী হয়েছিলেন। এগুলো তো পরিস্থিতির ব্যাপার। আজকে প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমি এক্ষুনি 2024-এর কথা বলবো না, তো 2024-এ এটা তো, এটার জন্য আপনি কাকে দোষ দেবেন? আজকে যদি সত্যি সত্যি অবস্থাটা এরকম থাকতো যে বামপন্থীরা পশ্চিমবাংলায় সরকার গঠন করছেন, তাহলে তারাই মুখ হয়ে উঠতেন। সেটা তো হলো না, এটার জন্য কাউকে দোষ দিয়ে কোনো লাভ নেই। তো এটার জন্য এটা বলতে গেলে লোকে তখন বলবে যে ভাই উঠোন ব্যাকা, নাচতে না জানলে উঠোন ব্যাকা কথা বলা হচ্ছে। এইভাবে দোষারোপ করে লাভ নেই, কোনো লাভ নেই। এবং এখানে আমি বলবো যে একটা কথা ভেবে দেখতে হবে যে একটা তো বামপন্থীদের সঙ্গে সমস্যা হলো যে তারা বিজেপির বিপদটাকে ধরতে পারলেন না। দ্বিতীয় যে সমস্যাটা, যে কারণে আজকে একটাও পশ্চিমবাংলায় এমন আসন দেখা গেল না, ধরুন বাম সিপিএম এর বন্ধুরা আমি দেখলাম 4টে জায়গায় তারা দ্বিতীয় অবস্থানে আছেন, এবং সেই 4টে জায়গায় তারা যে দ্বিতীয় অবস্থানে আছেন সেখানে ভোটের পার্থক্যটা যদি দেখা যায়, সেটা 40,000 থেকে শুরু করে 1 লক্ষ। অর্থাৎ কোথাও তারা প্রায় আমরা জিতবো 2005 ভোটে মার্জিনে হেরে গেলাম, এমনটা কিন্তু নয়। তাহলে এটা কি, এটা কেন হলো? এটা যদি খুঁজতে হয় তাহলে দেখবেন যে 2011-তে ক্ষমতা থেকে সরে আসার পরে যখন মানুষ তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দিল 2011-তে, তখন সিপিএম এর সামনে প্রশ্ন ছিল একটা বিরোধী পার্টি হিসেবে, ঠিক আছে ক্ষমতায় নেই তাতে কি হয়েছে, কিন্তু মানুষ তো আছে, আমরা বিধানসভা বিরোধী পক্ষ হিসেবে তো আছি, অনেক ভোট তো আছে, তাহলে বিরোধী পার্টি হিসেবে নিজেকে রিইনভেন্ট করা দরকার ছিল। সেই জায়গার বদলে, বিরোধী পার্টির বদলে মনে হচ্ছে সবসময় আমরা গভর্নমেন্ট ইন ওয়েটিং, আমরাই ক্ষমতায় আসবো। নেতৃত্বের অভাব বা নেতৃত্বের ভুল, বা আমি এটা নেতৃত্ব বলবো না, আমি এটা বলবো রাজনৈতিক বিশ্লেষণ এবং লাইনের সমস্যা। সে সমস্যা নেতৃত্বকে দিন, সে সমস্যা যে সেই লাইনকে যে কর্মীরা মেনে নিয়েছে সে কর্মীদেরও আপনি বলতে পারেন। এটা তো রাজনীতির ভুল, এটা রাজনীতির একটা বড় সমস্যা। এবং তার সাথে সাথে আরেকটা সমস্যা যেটা তৈরি হয়েছে, যে আজকে ধরুন আমরা 2015-তে যখন জোটের বাইরে থেকে বিহারে ইলেকশন লড়েছি, তবু আমরা 3টে আসন জিততে পেরেছি। তো কারণ কি? তো কারণ হচ্ছে যে আমাদের সংগঠন আন্দোলনের এই নিবিড় জায়গাটা আছে যে কিছু কিছু পকেটে অন্তত আমরা এককভাবে লড়াই করে জিততে পারি। আজকে পশ্চিমবাংলায় সেই জায়গাটা কেন বামপন্থীরা থাকলো না, সামগ্রিক অবস্থানটা থাকলো না, এবং কোনো আসনে আমরা এককভাবে লড়াই করে জিততে পারি এই জায়গাটা থাকলো না। তার মানে সংগঠনের বড় দুর্বলতা। অর্থাৎ ওপরে আমরা আছি, সোশ্যাল মিডিয়াতে আমরা আছি, ব্রিগেডের র্যালিতে আমরা আছি, কিন্তু একটা বুথে যখন লিড করতে হবে, একটা বিধানসভায় যখন লিড করতে হবে, একটা পঞ্চায়েতে যখন লিড করতে হবে, তার জন্য যে একটা বিরাট সংগঠনের শক্তি দরকার, সেই জায়গাটা কোথাও না কোথাও দুর্বল হয়ে গেছে। এই দুর্বলতাগুলো অবশ্যই কাটিয়ে উঠতে হবে। আপনার কাছে প্রায় শেষের দিকে চলে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায় এই অপ্রত্যাশিত ফলের পরে আপনার খুব প্রশংসা করেছে। এবার আগামী 2024-এ রাজনৈতিক মহল মনে করছে সারা ভারতবর্ষে হয়তো যে দলগুলো রয়েছে, আঞ্চলিক দল যারা রয়েছে, যারা মোদী বিরোধিতায় রয়েছে,
কেজরিওয়াল বা আরো অন্যান্য যারা রয়েছে, প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা বিরোধী মুখ হিসেবে হয়তো তুলে ধরতে পারে। কিন্তু, জাতীয় নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কাছে কতটা গুরুত্ব পাবে? আমার মনে হয় এই মুহূর্তে প্রশ্ন করা হচ্ছে যে ভারতবর্ষে অবশ্যই পশ্চিমবাংলার এবারে নির্বাচনের ফলটা অত্যন্ত ইম্পর্টেন্ট। কারণ আজকে ধরুন একটা যেভাবে লড়াই করে এখানে বিজেপি বিরুদ্ধে এরা ক্ষমতাটাকে ধরে রাখলেন এবং বিরাট সমর্থন পেলেন, প্রায় 48% ভোট পেয়ে, তো সেটা তো অবশ্যই গোটা দেশের বিরোধী রাজনীতির সামনে একটা উদাহরণ যে বিরোধী রাজনীতিতে এইরকম এনার্জি নিয়ে, এরকম একটা দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে এইভাবে লড়তে হবে বিজেপির বিরুদ্ধে। তো সেদিক থেকে এটা অবশ্যই একটা উদাহরণ। দ্বিতীয় আমার কাছে যেটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে আজকে বিজেপি ভারতবর্ষের গণতন্ত্র, সংবিধান, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, তার সামনে বিজেপি একটা বড় বিপদ। সেখানে পশ্চিমবাংলা একটা বিরোধী দল পরিচালিত দীর্ঘদিন ধরে, এখানে বাম ফ্রন্ট থেকেছে, তারপর থেকে তৃণমূল কংগ্রেস আছে, এখানে বিজেপির হাতে যায়নি রাজ্যটা। তো এই অবস্থায় পশ্চিমবাংলা একটা বিরোধী দল শাসিত একটা রাজ্য। ফলে আগামী দিনগুলোতে আমরা যেটা দেখতে চাই, একটা হচ্ছে পশ্চিমবাংলার ভেতরে এটা তৃণমূলের তৃতীয় দফা। তৃতীয় দফাটা যেন প্রথম দফা দ্বিতীয় দফার মতো না হয়। পশ্চিমবাংলায় গণতন্ত্র বারবার আক্রান্ত হয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনটা যেভাবে হয়েছে, আগামী দিনে যদি পৌরসভা নির্বাচন আর পঞ্চায়েত নির্বাচন সেভাবেই হয়, তাহলে কিন্তু পশ্চিমবাংলায় গণতন্ত্র যদি আক্রান্ত হয় আবার, তাহলে বিজেপিকে পশ্চিমবাংলায় শক্তি বাড়িয়ে দেওয়া হবে। পশ্চিমবাংলার গণতন্ত্র এখানে যেন আক্রান্ত না হয়। বামপন্থীরা পশ্চিমবাংলায় বিধানসভায় নেই, বামপন্থীরা মাঠে ঘাটে আছে, রাস্তায় আছে। মানুষের যে আন্দোলন, দুর্নীতির বিরুদ্ধেই হোক, গণতন্ত্রের প্রশ্নে হোক, সংবিধানের প্রশ্নে হোক, মানুষের আন্দোলনের ওপরে যেন কোনো রকম রাজনৈতিক সন্ত্রাস না হয়। তাই আমরা এই নির্বাচন পরবর্তী যে সন্ত্রাসটা হচ্ছিল, অবশ্যই সেই সন্ত্রাসকে বিজেপি অনেক মিথ্যা প্রচার করেছে, বাড়িয়ে চাড়িয়ে বলেছে, সাম্প্রদায়িক রং চালানোর চেষ্টা করেছে, কিন্তু কিছু সন্ত্রাস তো অবশ্যই হয়েছে। আমরা তাই বলেছি সরকার চলুক, সন্ত্রাস নয়, শান্তি চাই, দাঙ্গা নয়, এবং করোনার বিরুদ্ধে লড়াই হোক। তো আমার কাছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস পশ্চিম বাংলায় তার তৃতীয় দফায় কি করে সরকার চালাচ্ছে, সেই সরকারের কিরকম কন্ডাক্ট, সেটা বেশি ইম্পর্টেন্ট। তৃণমূল জাতীয় রাজনীতিতে কি পদক্ষেপ নেবে, জাতীয় রাজনীতিতে বিভিন্ন, সেখানে তৃণমূল তো একটি দল, আমি চাই জাতীয় রাজনীতিতে ব্যাপক বিরোধী ঐক্য গড়ে উঠুক, ব্যাপক বিরোধী দলগুলোর মধ্যে বোঝাপড়া হোক, এবং সেই বোঝাপড়াটা শুধুমাত্র একটা কাগজে কলমে একটা প্রোগ্রাম তৈরি করা নয়, সেই বোঝাপড়াটাকে নিয়ে একটা বিরাট আন্দোলন করে তুলতে হবে। এই মুহূর্তে ভারতবর্ষে মোদি টু এবং করোনা টু, কোভিডের দ্বিতীয় ঢেউ আর মোদির দ্বিতীয় দফা, মোদি টু এবং কোভিড টু, মোদি টু আর কোভিড টু, এই দুটো যোগফলটা ভারতবর্ষের জন্য মারাত্মক, এটা ভারতবর্ষের জন্য সর্বনাশ। এবং এর বিরুদ্ধে গোটা দেশ জুড়ে মোদি হটাও ডাক উঠছে, আর নয় মোদি সরকার। আমার মনে হয় এইটা গোটা দেশে হোক, সেখানে তৃণমূল কংগ্রেসও থাকুক, সেখানে আমরাও আছি, সেখানে সমস্ত বিরোধী দল থাকবে। আচ্ছা, শেষ প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে বামপন্থী বলে দাবি করেন, আপনি কি মনে করেন? না, আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করতেই পারেন, আমি বামপন্থী মনে করি না। আমি মনে করি উনি একটি বিরোধী দল। আমি মনে করি পশ্চিমবাংলায় যে কংগ্রেস ছিল, সেই কংগ্রেসটাই আজকে ঘটনা প্রবাহে একটা পরিবর্তিত সময়ে পাল্টে গিয়ে তৃণমূল কংগ্রেস হয়েছে, সেই কংগ্রেসটাই হয়েছে। এবং এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এসেছিলেন 2011-তে সিঙ্গুর নন্দীগ্রামের পরে, তখন হেই সামালো গান শুনিয়ে, কৃষকের কথা বলে, সেটার মধ্যে অবশ্যই একটা বামপন্থী ব্যাপার ছিল। কিন্তু পরবর্তীতে যেভাবে এখানে বিরাটভাবে বামপন্থীদের উপরে অ্যাটাক নামলো, এই সমস্ত হলে পরে পশ্চিমবাংলা একটা দক্ষিণপন্থী দিকে চলে যাবে। ফলে তিনি বামপন্থী নিজেকে মনে করতে পারেন, কেউ তাকে মধ্যপন্থী বলতে পারে, কেউ তাকে দক্ষিণপন্থী বলতে পারে। আমার কাছে তিনি একটি বিরোধী দল, পশ্চিমবাংলায় মানুষের ভোট পেয়েছেন, ব্যাপক মানুষ বিজেপির বিরুদ্ধে তাকে ভোট দিয়েছে, এটাই যথেষ্ট। এর জন্য বামপন্থী বলার কোনো দরকার নেই। ধন্যবাদ দীপঙ্কর বাবু আপনাকে। আপনারা আগামী দিনে আরো এরকম নানা আলোচনা নিয়ে আমরা আসবো। ধন্যবাদ সবাইকে জানিয়ে আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি।